নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিতর্কিত অতীত। এমন ঘটনা প্রথম নয়, আগেও বহুবার নাম জড়িয়েছে অভিযুক্তের। কসবা কাণ্ডে গ্রেফতার কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। রাতভর জেরার পর গ্রেফতার। ধৃত গার্ডের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। কসবার ধর্ষণের ঘটনার তদন্তে অন্যতম হাতিয়ার সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি এবার পুলিশের হাতে, খতিয়ে দেখা হচ্ছে ফুটেজ। কালীগঞ্জের বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আরও 2। বর্ধমানের কাটোয়া থেকে গ্রেফতার বিমল শেখ এবং জামির শেখ। আগামী মাসে আর্জেন্টিনা সফরে মোদি। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ঠিক আগে আর্জেন্টিনায় থাকবেন মোদি। আর্জেন্টিনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। প্রয়াত কাটালাগা গার্ল শেফালি জারিওয়ালা। মাত্র 42 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে থমকে গেল অভিনেত্রীর জীবন। কসবা কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছে 3 অভিযুক্ত। এবার গ্রেফতার হলেন কলেজের নিরাপত্তা রক্ষী। ঘটনার সময় সে কোথায় ছিল, তার ভূমিকা কি ছিল, সেই সমস্ত কিছুই জিজ্ঞাসাবাদ করছে। কসবা কাণ্ডে অভিযুক্তদের পর এবার গ্রেফতার ল কলেজের নিরাপত্তা রক্ষী। তার নাম পিনাকি বন্দ্যোপাধ্যায়। আটক করে রাতভর জেরার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সময় ধৃত গার্ডের ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজের গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড়। নির্যাতিতা দাবি করেছেন বুধবার সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল গার্ড রুমে। অভিযোগ, তিনি সেখানে গেলে তার উপর চড়াও হন 3 জন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতেও হুমকি দেওয়া হয়। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেন পুলিশের আধিকারিকেরা। প্রথমে 2 জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে। তাদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। কাল বিলম্ব না করে মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। নির্যাতিতার অভিযোগপত্রে জানিয়েছেন, ঘটনার সময় গার্ডকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। গার্ড বিষয়টা জানলেও নিরুপায় ছিলেন বলে জানান নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কে আটক করে পুলিশ। বুধবার ঠিক কি ঘটেছিল গার্ড রুমে, তার কি ভূমিকা ছিল, কেন ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বা থানায় জানাননি, এহেন বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। শনিবার সকালে আইন কলেজের গার্ডকে গ্রেফতার করে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তদন্তের অন্যতম হাতিয়ার হতে চলেছে সিসিটিভি ফুটেজ। নির্যাতিতার বয়ান অনুযায়ী তাকে প্রথমে ইউনিয়ন রুমে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। তারপর নিয়ে যাওয়া হয় কলেজের রক্ষীর ঘরে গার্ড রুমে। সেখানে ধর্ষিত হন ওই ছাত্রী। ইউনিয়ন রুমের বাইরে একটি সিসি ক্যামেরা রয়েছে। সূত্রের খবর, তার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, আর খতিয়ে দেখা হচ্ছে সেগুলিকেই। শুক্রবার কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গিয়েছিল ফরেনসিক দল। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। ইউনিয়ন রুম এবং রক্ষীর ঘরে কি কি ছিল, ধস্তাধস্তির প্রমাণ রয়েছে কিনা, প্রমাণ লোপাটের কোনো চেষ্টা করা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে। পুলিশ সূত্রে খবর, গত 25শে জুন বুধবার সন্ধ্যা 7:30 থেকে রাত 10:50 মধ্যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসে। নির্যাতিতা ওই কলেজেরই ছাত্রী। তিনি অভিযোগপত্রে 3 জনের নাম উল্লেখ করেছেন। মূল অভিযুক্তকে চিহ্নিত করেছেন জে নামে। অভিযোগ, তিনি প্রথমে ইউনিয়ন রুমের ভেতর তার সঙ্গে ধস্তাধস্তি করেন। পরে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। বাইরে সে সময় পাহারায় ছিলেন এম এবং পি। অভিযোগ, রক্ষীর ঘরে তাকে নিয়ে যাওয়ার পরই রক্ষীকেই বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। তিনি অসহায় ছিলেন, তাই কোনো সাহায্য করতে পারেননি। অভিযোগপত্রে জানিয়েছেন নির্যাতিতা। দাবি, অভিযুক্তরা সকলেই তৃণমূলের ছাত্র পরিষদ টিএমসিপির সঙ্গে যুক্ত। নির্যাতিতা ছাত্রীটিও ওই কলেজে টিএমসিপির পদে ছিলেন। শাসক দলের ছাত্র পরিষদের নেতা হওয়ায় কলেজে অভিযুক্তদের দাপট ছিল জানিয়েছেন নির্যাতিতা। অভিযোগ, ধর্ষণের কথা পুলিশকে জানালে তার প্রেমিককে খুন করে দেওয়া এবং বাবা মাকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে নির্যাতিতাকে। অভিযুক্তরা জানিয়েছেন এসব তারা আগেও করেছেন। ইউনিয়ন রুমে তাকে হকি স্টিক দিয়ে মারধরের চেষ্টাও করা হয়েছিল দাবি নির্যাতিতার। পুলিশ সূত্রে খবর, কলেজ ক্যাম্পাসে মোট 2টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এই ঘটনায় তদন্তের কাজে লাগতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে ওই ফুটেজ থেকে। ইউনিয়ন রুমের বাইরে সেদিন রাতে কারা দাঁড়িয়েছিলেন, কি করছিলেন, রক্ষী কোথায় ছিলেন, এই সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে, আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পর কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। তাকে পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল শারীরিক পরীক্ষার জন্য। তারপর 26 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় তালবাগান ক্রসিংয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয় 2 জনকে। তৃতীয় অভিযুক্ত গ্রেপ্তার হন বৃহস্পতিবার রাত 12:30 নাগাদ।
অভিযুক্তদের শুক্রবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল। তাদের আপাতত 4 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ কলকাতার এক ল কলেজে যে নৃশংস ঘটনা ঘটেছে তার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। জানেন কে এই মনোজিৎ? অতীতেও বহু বিতর্কিত ঘটনায় নাম জড়িয়েছে এই মনোজিতের। ডাকতো ম্যাঙ্গো, কেউ দাদা। ক্ষমতার দাপটে চালাতো দাদাগিরি। আর সেই দাপট এমনই যে অনেকে তার নামও উচ্চারণ করার সাহস পেত না। পরিবর্তে ডাকতে হতো এম, অর্থাৎ মনোজিৎ মিশ্র। কলেজে কান পাতলে এখন শুনতে পাওয়া যাচ্ছে কলেজের অন্দরে তার এই ক্ষমতা এতটাই প্রবল ছিল যে কেউই বিরোধিতা করার সাহস পেত না। কসবার আইন কলেজে ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনোজিৎ মিশ্র। সঙ্গে গ্রেপ্তার আরও 2 অভিযুক্ত। মূল অভিযুক্ত মনোজিৎ ওই কলেজের প্রাক্তন ছাত্র এবং চুক্তিভিত্তিক কর্মী। কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ, ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষক কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা সবকিছুতেই মনোজিৎ নিজের নিয়ন্ত্রণ কায়েম করেছিল। যার জ্বলন্ত উদাহরণ হিসেবে এখনো কলেজের দেওয়ালে জ্বলজ্বল করছে টিম এম মনোজিৎ দাদা তুমি আমাদের হৃদয়ে আছো লেখা। পড়ুয়াদের কথায় ভক্তি নয়, ভয়ে এম এর কথা শুনে চলতে সবাই বাধ্য হতো। কলেজ সূত্রে জানা যাচ্ছে এই প্রথম নয়, অতীতেও একাধিক অপরাধের অভিযোগে পুলিশের খাতায় নাম রয়েছে এই প্রভাবশালী এম এর। সূত্রের খবর 2012 সালে প্রথমবার কলেজে ভর্তি হয় মনোজিৎ। 1 বছরের মধ্যে ছুরি মারার ঘটনায় নাম জড়ায় তার। এরপর 2014 সালে ডিসকলেজিয়েট করা হয়, কিন্তু 2017 সালে ফের ভর্তি হয়। এর মধ্যেই সিসিটিভি ভাঙচুর, শিক্ষকদের ঘেরাও সহ একাধিক অভিযোগ জমা পড়তে থাকে মনোজিতের বিরুদ্ধে। তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলার ইউনিট প্রেসিডেন্ট পদে ছিল মনোজিৎ। তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গে ছবি তুলে জুনিয়রদের চমকানোর অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন 2019 সাল থেকে তাকে দক্ষিণ কলকাতার একটি পদ দেওয়া হয়েছিল। আমাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না যে সে পরে এমন করবে। ঘটনার তীব্র নিন্দা করে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। শাসক দলের তরফে কঠোরতম শাস্তির কথা বলা হলেও বিরোধীরা প্রশ্ন তুলছে 2012 সাল থেকেই মনোজিৎ মিশ্রের নামে একাধিক অভিযোগ ছিল, আর তারপরেও তাকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল কেন? আইন কলেজের এই ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে ছেঁড়া চুল সহ একাধিক নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। শুক্রবার রাতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। সূত্রের খবর, ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানতে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরো 2। শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে গ্রেফতার করা হয়েছে বিমল শেখ এবং জামির শেখকে। সূত্রের খবর, এদেরও নাম ছিল এফআইআরে। 23 জুন সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশ হয়, আর তারপরই দুপুর নাগাদ মোলান্দি গ্রামে বোমা ফেটে বছর দশেকের এক নাবালিকার মৃত্যু ঘটে। খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী নিজে এক স্যান্ডেলে পোস্ট করে দুঃখ প্রকাশের পাশাপাশি পুলিশ প্রশাসনকে দ্রুত দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তার নির্দেশের 24 ঘন্টা আগেই বোমাবাজির ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করা হয়। একে একে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় পুলিশের জালে গ্রেফতার আরও 2। শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে বিমল শেখ ও জামির শেখকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে এফআইআরের নাম ছিল এই ধৃতদের। প্রসঙ্গত, কালীগঞ্জের ঘটনার পরই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পৌঁছে যান মোলান্দি গ্রামে নিহত নাবালিকার বাড়িতে। নিহতের মা মেয়ের সুবিচারের দাবি জানিয়েছেন বিধায়কের কাছে। বিধায়ক একটি খাম দিতে চান তাকে, তা প্রত্যাখ্যান করে মহিলা জানান অর্থের প্রয়োজন নেই, তারা চান মেয়ের মৃত্যুর সুবিচার। এই ঘটনায় অস্বস্তিতে পড়তে হয় হুমায়ুন কবিরকে। এই খবর দলের কাছে পৌঁছাতেই রাজ্য সভাপতি সুব্রত বক্সী শোকজের চিঠি পাঠান তাকে। হাই নিউজ নেটওয়ার্ক। বিবৃতি আর পাল্টা বিবৃতি। কসবার ঘটনা নিয়ে দিনভর তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের দাবি দলের কেউ ধর্ষকের পাশে নেই, তদন্ত হচ্ছে, চূড়ান্ত শাস্তি হবে দোষীদের। কিন্তু বিরোধীরা এত সহজে ক্লিনচিট দিতে রাজি নয় শাসক। কসবার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। সরকার বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে রাজ্য জুড়ে। শিলিগুড়ি থেকে কলকাতা চলছে পথ অবরোধ, মিছিল, বিক্ষোভ। এর মধ্যে বিজেপি আর তৃণমূলের মধ্যে চলেছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা। বিজেপির পক্ষে সাংবাদিক সম্মেলনে তোপ দাগেন বিধায়ক অগ্নিমিত্রা পল। আপনি এই দুষ্কৃতীকে
কলেজে ঢুকিয়ে তার এই আজকে যে বারবারন্ত, সেটা আপনার জন্য। তদন্ত হোক। শুধু অশোকবাবু, আপনাদেরকে এটা বলে রাখতে চাই, মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, অশোকবাবু, আপনারা ভাবছেন যে আমরা মহিলারা, আপনারা কন্যাশ্রী, যুবশ্রী দিলেই মহিলাদের সশক্তিকরণ বা এম্পাওয়ারমেন্ট হচ্ছে, যেটা প্রচার আপনারা করে থাকেন। আমরা কিন্তু আপনাদের খাদ্য নই। অন্যদিকে তৃণমূলের হয়ে হাল ধরেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল দাবি করেন, কসবার ঘটনায় তার দলের বক্তব্য স্পষ্ট, কেউ ধর্ষকের পক্ষে কথা বলছে না। কসবার ঘটনা চূড়ান্ত নিন্দনীয়। মাননীয় মন্ত্রী আমাদের এখানে আপনাদের সামনেও রয়েছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জিরো টলারেন্স। তৃণমূল একটা দল, শীর্ষ নেতৃত্বে থেকে প্রত্যেকটা কর্মী বলেছে, নিন্দার, ধরা হোক, তদন্ত হোক, ফাঁসি হোক। উই ওয়ান্ট জাস্টিস। প্ল্যাকার্ড ধরতে হয়নি, পুলিশ তুলে নিয়েছে, আজকেও একজনকে অ্যারেস্ট করেছে, ফোন সিজ করেছে, পুরোদস্তুর তদন্ত চলছে। আমাদের বক্তব্য, আমরা কিছু কাউকে ডিফেন্ড করছি না, খারাপ ঘটনা। গতকালই শব্দ বন্ধটা বলেছি, এসব জানোয়ারকে মেরে পিঠে চামড়া উঠিয়ে দেওয়া উচিত। কিন্তু সিপিএম বিজেপিদের কাছে শুনবো না। সিপিএম জমানার পরের পর নারী নির্যাতন, বামতলা ধানতলা থেকে শুরু করে ধর্ষণ, গণধর্ষণ, নারী হত্যা, বিজেপি স্টেট গুলো একের পর এক, উন্নাও, হাথরস, প্রয়াগরাজ, দিল্লি, মণিপুর, ত্রিপুরা, বিলকিস, উড়িষ্যা, গত 10 দিনে 5টা। তো ফলে এরা এখানে নাটক করবে, এটা হতে পারে না। তৃণমূল একমাত্র দল যে তাদের সরকার রয়েছে, তাতেও সামাজিক অপরাধ হলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করে বাকি গোটা দল সে ঘটনার নিন্দা করে, দোষীদের শাস্তি চায়, পুলিশ ন্যায় বিচার দেয়, যেটা অন্য কোন দলের, সিপিএম এর জমানায় ছিল না, বিজেপির রাজ্যে নেই। বলা বাহুল্য, কসবার ঘটনায় এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 28শে জুলাই নবান্ন অভিযানের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। মূলত চাকরিহারা এবং যোগ্য অথচ দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিতদের মিলিত মঞ্চ এটি। সংগঠনের তরফে জানানো হয়েছে, জেলার প্রত্যেকটি কোণ থেকে মানুষ কলকাতায় জমায়েত হবেন এবং মিছিল করে নবান্ন ঘেরাওয়ের চেষ্টা হবে। প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নেতারা জানিয়েছেন, জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে সরকার যদি বাধা দেয় তাহলে তা প্রতিরোধ করা হবে। প্রশাসনিক তরফে এখনই উচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিযান রাজ্য রাজনীতিতে নতুন চাপে ফেলতে পারে তৃণমূল সরকারকে। মানে সমস্ত স্তরে চাকরি প্রার্থী প্রায় 6 লক্ষ শূন্য পদ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে, সেগুলোকে পূর্ণ করার কোনো অভিপ্রায় সরকারের নেই। যেটুকু নিয়োগ হচ্ছে দুর্নীতিতে ভরা, চাকরি পাচ্ছে। এসএসসি 2016 প্যানেল দেখেছেন যে কিভাবে দুর্নীতি, সরকারের দুর্নীতির কারণে তাদেরকে যোগ্য ছেলে মেয়েগুলোকে ভুগতে হচ্ছে, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। এই যারা ছেলে মেয়েগুলো পাশে বসে আছে, দীর্ঘদিন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এরা এদের হকের চাকরিটা থেকে বঞ্চিত হয়েছে। আমাদের ডিএর ব্যাপার আছে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি আমরা তুলছি। এই সমস্ত কিছু নিয়েই আমরা পথে নামছি। আগামী 28শে জুলাই নবান্ন চলো ডাক দিচ্ছি। 6 মাসের শিশুপুত্রকে খুনের পর সেপটিক ট্যাঙ্কে ফেলল মা, হার হিমকান্ত নদিয়ার কল্যাণীতে। কেন এই নৃশংসতা জানতে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, নদিয়ার কল্যাণী থানার সাগুনা তেলগাছিয়ার বাসিন্দা ওই মহিলার নাম রূপা ঘোষ। বছর 3 আগে সোমনাথের সঙ্গে বিয়ে হয় তার। এটা মহিলার দ্বিতীয় বিবাহ। তবে এই সংসারও খুব একটা সুখের ছিল না বলে জানা যাচ্ছে। অশান্তি লেগেই থাকতো দম্পতির মধ্যে। এরই মাঝে শুক্রবার রাতে হঠাৎ করে ঘর থেকে ছেলে চুরি হয়ে গিয়েছে বলে সকলকে জানায় তিনি। এরপর খোঁজাখুঁজি শুরু হয়।
খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। রূপাকে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ দানা বাঁধে তাদের মনে। বধূকে চেপে ধরতেই প্রকাশ্যে আসে আসল ঘটনা। পুলিশের দাবি, চাপের মুখে খুনের কথা স্বীকার করে নেয় মা। এরপর তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয়েছে শিশুর দেহ। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে, কিন্তু কেন এই খুন তা এখনো স্পষ্ট নয় বলেই জানিয়েছেন তদন্তকারীরা। শিয়ালদা ও দমদমের মাঝে চলবে ব্রিজের গার্ডার বদলের কাজ। তার জেরে শনিবার এবং রবিবার শিয়ালদা এবং দমদম শাখায় বাতিল মোট 27টি ট্রেন। ফলে প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, শনিবার অর্থাৎ 28শে জুন রাত 10:15 নাগাদ শুরু হবে কাজ, চলবে রবিবার সকাল 8টা পর্যন্ত। ফলে এই 10 ঘন্টা বিঘ্নিত হবে শিয়ালদা থেকে বনগাঁ, হাসনাবাদ এবং মেল লাইনের ট্রেন পরিষেবা। রেল সূত্রের খবর, শনিবার রাতে বাতিল থাকছে 14টি ট্রেন, রবিবার চলবে না 13টি ট্রেন। এছাড়াও বেশ কিছু যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিষেবা বন্ধের আগেই চালানো হবে স্পেশাল ট্রেনও। বেহালা শখের বাজারে বড় বাড়ির বরিশা রথযাত্রা উৎসব পালিত হলো। আর এই উৎসব এবছর 307তম বছরে পদার্পণ করেছে। মহাসাড়ম্বরে পালিত হলো এই উৎসব। উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার পৌরপ্রধান ফিরহাদ হাকিমও। রথযাত্রা উৎসব বলতেই প্রথমেই মনে আসে পুরীর রথযাত্রা উৎসবের কথা। তবে রাজ্যেরও বহু জায়গায় এই উৎসব খুব ধুমধামের সাথে পালিত হয়। যেমন বেহালা শখের বাজারে বড় বাড়ির বরিশা রথযাত্রা উৎসব। এই রথযাত্রাটি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের রথযাত্রা নামেও পরিচিত। প্রতি বছরই মহাসাড়ম্বরে পালিত হয় এই উৎসব। কলকাতার সবচেয়ে পুরনো রেকর্ডকৃত রথযাত্রাটি হল সাবর্ণ রায়চৌধুরী পরিবার বরিশায়। 1719 সালে কৃষ্ণদেব রায়চৌধুরী দ্বারা প্রবর্তিত। আজ বরিশা রথযাত্রা উৎসব কমিটি এবং সাবর্ণ রায়চৌধুরী পরিবার যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাদের নিয়ে এই বার্ষিক উৎসবটি তাদের পৈতৃক বাড়ি বরিশা থেকে শুরু হয়ে বেহালার একটি পারিবারিক বাড়িতে পৌঁছায়। ঐতিহ্যগতভাবে হাজার হাজার অংশগ্রহণকারীর একটি বৃহৎ অনুষ্ঠান হলেও সাম্প্রতিক বছরগুলিতে এটি বিভিন্ন কারণে সাদামাটাভাবে উদযাপন করা হয়। এই বছর এই বরিশা রথযাত্রা 307তম বর্ষে পদার্পণ করল। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার পুরপ্রধান ফিরহাদ হাকিম। শখের বাজারে বড়বাড়ির বরিশা রথযাত্রা উৎসব প্রতি বছরই মহাসাড়ম্বরে পালিত হয়। এবছরও তার অন্যথা হয়নি। ঢাকঢোল বাজিয়ে রথে তোলা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। তারপর শুরু হয় যাত্রা। স্নানযাত্রার 15 দিন পর মাসির বাড়ি রওনা দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ওখানেই থাকবেন 7 দিন, তারপর আবার ফিরে আসবেন। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী মাসের গোড়ার দিকে আর্জেন্টিনা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী 6 থেকে 7 জুলাই ব্রিক্স শীর্ষ সম্মেলনের ঠিক আগে আর্জেন্টিনায় থাকবেন বলেই জানা যাচ্ছে। সঙ্গে মোদী আর্জেন্টিনার রাষ্ট্রপতির জাভিয়ার মিলির সঙ্গেও দেখা করবেন বলে জানা যাচ্ছে। আগামী মাসের গোড়ার দিকে আর্জেন্টিনা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বুয়েন্স আইরেস সফরের সময় ভারত ও আর্জেন্টিনা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করবে। সন্ত্রাসের বিপদের বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্র আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী 6 থেকে 7 জুলাই ব্রিক্স শীর্ষ সম্মেলনের ঠিক আগে আর্জেন্টিনায় থাকবেন বলেই জানা যাচ্ছে। তার আগে তিনি ত্রিনিদাদ ও টোবাগো যাবেন, যেখানে বিপুল সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত মানুষ রয়েছেন। এরই পাশাপাশি ব্রাজিল, নামিবিয়া, ঘানাতেও যাবেন তিনি। পেহেলগাঁও হামলার নিন্দা করা প্রথম দেশগুলির মধ্যে অন্যতম ছিল আর্জেন্টিনা, যেখানে 1990-এর দশকে 2টি বড় সন্ত্রাসী হামলা হয়, যাতে যথাক্রমে 30 থেকে 85 জন নিহত হন এবং অসংখ্য মানুষ আহত হন। জানা যাচ্ছে মোদী আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ার মিলির সঙ্গে দেখা করবেন এবং এজেন্ডার অন্যান্য 3টি প্রধান বিষয় হল লিথিয়াম, কৃষি, এলএনজি এবং পারমাণবিক সহযোগিতা। লিথিয়ামই হল ভবিষ্যতের জ্বালানি, কারণ এটি সবুজ প্রযুক্তির জন্য একটি অপরিহার্য। চিলি ও বলিভিয়ার পাশাপাশি আর্জেন্টিনার খনিতেও এর বিশাল ভাণ্ডার রয়েছে। প্রকৃতপক্ষে ভারতীয় খনি সংস্থাগুলি ইতিমধ্যেই উত্তর আর্জেন্টিনার কাটামার্কা প্রদেশে কাজ করছে। ভারতীয় সংস্থাগুলি আর্জেন্টিনার সঙ্গে তামা, সোনা এবং আরও নতুন যুগের আকরিকের খননের কাজ করতে আগ্রহী। আবার আর্জেন্টিনা ভারত থেকে তাজা ফল, শাকসবজি এবং দুগ্ধজাত পণ্যের মতো কৃষি পণ্য আমদানি করতে আগ্রহী। এটি উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক অস্থিতিশীলতার কথা মাথায় রেখে এলএনজি বিক্রি করতে আগ্রহী, যেখানে বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।
ফের যান্ত্রিক ত্রুটি পাটনাগামী ইন্ডিগোর বিমানে উঠতেই পারল না বিমানটি। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের তরফে উড়ানটিকে বাতিল ঘোষণা করা হয়েছে। আবারও বিমান বিভ্রাট। যান্ত্রিক ত্রুটির জেরে উড়তেই পারল না পাটনাগামী ইন্ডিগোর বিমান। তারপরই কর্তৃপক্ষের তরফে উড়ানটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে শুক্রবার দুপুর 3:15 নাগাদ কলকাতা থেকে যাত্রা শুরু করে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। সেখান থেকে প্রথমে পাটনা এবং পরে লখনৌ যাওয়ার কথা ছিল উড়ানটির, কিন্তু রাঁচি থেকে ওড়ার আগে যখন বিমানটির পরিস্থিতি খতিয়ে দেখা হয় তখনই উড়ানটির যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন বিমান কর্মীরা। জানা যায় বিমানটির একটি চাকায় কিছু গোলযোগ দেখা দেয়, তারপরই উড়ানটিকে বাতিল করে দেওয়া হয়। পরে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে বিমান সংস্থাটি। যদিও ইন্ডিগোর তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক বলেন, বড়সড় কোনো যান্ত্রিক ত্রুটি হয়নি, তবে উড়ানটির চাকায় কিছু গোলযোগ দেখা যায়। এমনকি পাইলট জানান টায়ারে হাওয়ার পরিমাণও কমে গিয়েছে। তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রাঁচি থেকে আর উড়তে দেওয়া হয়নি বিমানটিকে। যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হয় বিমান সংস্থাটির তরফ থেকে। প্রসঙ্গত, গত 12 জুন আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার বিমানটি ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছিল বহু মানুষের। তারপর থেকে একে একে বহু বিমানে যান্ত্রিক ত্রুটির সামনে এসেছে। আবারও সেই একই ঘটনা। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। হাই নিউজ নেটওয়ার্ক। ৭৬ লক্ষ কোটি পাকিস্তানি রুপি ঋণের বোঝা মাথায় নিয়েও প্রতিরক্ষা বাজেট ক্রমাগত বাড়িয়ে চলেছে পাকিস্তান। চীন থেকে চড়া দামে পঞ্চম প্রজন্মের সেটেল যুদ্ধবিমান JF-35 কেনারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। আর তার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষায়। ভারতের জুজু দেখিয়ে সামরিক শক্তি বৃদ্ধির মরিয়া চেষ্টা পাকিস্তানের শিক্ষা ব্যবস্থাকে কার্যত পঙ্গু করে দিচ্ছে বলেই সম্প্রতি আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের একটি রিপোর্টে সেই বার্তা দেওয়া হয়েছে। পাকিস্তান ইকোনমিক সার্ভের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে 2024 সালের জুলাই থেকে 2025 সালের মার্চ পর্যন্ত শিক্ষা খাতে ব্যয় 29% কমে গিয়েছে। 2018 সাল থেকে জিডিপির অনুপাতে শিক্ষা খাতে বরাদ্দ ধারাবাহিকভাবে কমে বর্তমানে দাঁড়িয়েছে মাত্র 0.8%, যা পাকিস্তানের ইতিহাসে সর্বনিম্ন। এর পরিণামে পাকিস্তানে প্রতি 3 জন শিশুর মধ্যে একজন স্কুল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে সেভ দ্য চিলড্রেনের রিপোর্ট জানাচ্ছে। সংখ্যায় যারা 2.5 কোটিরও বেশি। রাষ্ট্রপুঞ্জের সুপারিশ অনুযায়ী কোনো দেশের জিডিপি 4-6% হওয়া উচিত। পাকিস্তানের অবস্থান সেই সুপারিশকৃত মানের অনেকটা নিচে। ঘটনাচক্রে গত বছরেই শাহবাজ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 2029 সালের মধ্যে জিডিপির 4% শিক্ষা খাতে ব্যয় করা হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা কার্যত অসম্ভব বলেই মনে করছে বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা সংগঠন। 2024-25 অর্থবর্ষে পাকিস্তানে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল প্রায় 2 লক্ষ কোটি পাকিস্তানি টাকা। তার আগে 2023-24 অর্থবর্ষে পাকিস্তানে এই খাতে বরাদ্দ ছিল 1,80,000 কোটি পাকিস্তানি টাকা। 2023-24 অর্থবর্ষ থেকে বিদায়ী অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে 14.89%। চলতি অর্থবর্ষে সেই বরাদ্দ আরও বৃদ্ধির ঘোষণা করেছে শাহবাজ সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। ভেনিস শহরে আয়োজিত হল বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার সঙ্গী লরেন সানচেজের বিয়ের রিসেপশন। 26 জুন থেকে 3 দিন ধরে চলবে এই বিয়ের অনুষ্ঠান। শহরের একাধিক বিখ্যাত স্থানে অতিথিদের জন্য ছিল নানা বিলাসবহুলের আয়োজন। তবে এই অনুষ্ঠানে যেমন আন্তর্জাতিক তারকাদের ভিড়, তেমনই দেখা গিয়েছে স্থানীয় মানুষের প্রতিবাদও। অন্যতম ধনী এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতার বিয়ে বলে কথা, আয়োজনের বাড়াবাড়ি তো থাকবেই। প্রথমে অনুষ্ঠান হওয়ার কথা ছিল স্কুয়েলা গ্রান্দে দেলা মিসেরিকোর্দিয়া নামের একটি ঐতিহাসিক ভবনে, কিন্তু স্থানীয়দের আপত্তি এবং পরিবেশবাদীদের চাপের কারণে অনুষ্ঠানের স্থান বদলে নেওয়া হলো ভেনিসের আর্সেনাল এলাকায়। এটি একটি পুরনো নৌঘাঁটি, যা নিরাপত্তার দিক থেকে অনেক বেশি সুবিধাজনক। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ওপ্রাহ উইনফ্রে, মিক জ্যাগার, কিম ও খলো কার্দাশিয়ান, লিওনার্দো ডিক্যাপ্রিও, বিল গেটস, বারবারা স্ট্রেইস্ট্যান্ড সহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানে খরচ হয়েছে প্রায় 400 থেকে 500 কোটি টাকা। অতিথিদের জন্য ছিল আলাদা আলাদা থিমে সাজানো পার্টি, গ্যাটসবি পার্টি, ফোম পার্টি, নাইট স্যুট পার্টি ইত্যাদি। ভেনিসের প্রশাসনের দাবি, এই অনুষ্ঠান ঘিরে ভেনিসে অনেক টাকা বিনিয়োগ হয়েছে। বড় বড় হোটেল, রেস্তোরাঁ, নৌ পরিবহন এবং স্থানীয় বাজারে ইতিমধ্যেই ব্যাপক লাভ হয়েছে। তবে অন্যদিকে শহরের সাধারণ মানুষের অভিযোগ, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক ব্রিজ বন্ধ, নৌযান নিয়ন্ত্রণে এবং বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারির কারণে ভোগান্তি বেড়েছে।
নো স্পেস ফর বেজোস নামে একটি সংগঠন শহরের বিভিন্ন স্থানে ব্যানার লাগিয়ে প্রতিবাদ জানায়। তারা বলছে, ধনীদের এই ধরনের বড়সড় ব্যক্তিগত অনুষ্ঠান ভেনিসের মতন ঐতিহ্যবাহী শহরের পরিবেশ ও সংস্কৃতিকে ধ্বংস করছে। পরিবেশবাদীরা অভিযোগ করেছেন, এই ধরনের উৎসবে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। জানা গেছে, বেজোস ভেনিসের পরিবেশ রক্ষা ও জলাভূমি সংরক্ষণের জন্য প্রায় 3 মিলিয়ন ইউরো অনুদান দিয়েছেন। এর মধ্যে 1 মিলিয়ন ইউরো দেয়া হয়েছে কোরিলা নামের একটি গবেষণা সংস্থাকে। বিশ্বজুড়ে আলোচিত এই অভ্যর্থনা অনুষ্ঠান ভেনিস শহরকে যেমন আর্থিকভাবে লাভবান করেছে, তেমনই এনেছে বিতর্ক। একদিকে আছে তাদের উপস্থিতি বিলাসবহুল ভোজ আর সাজসজ্জা, অন্যদিকে আছে সাধারণ মানুষের অসন্তোষ ও পরিবেশগত উদ্বেগ। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রশ্ন উঠছে, ভেনিস কি শুধু ধনীদের জন্য সাজানো এক বিলাসবহুল মঞ্চ হয়ে উঠছে? হাই নিউজ নেটওয়ার্ক। টিরেক্স মানেই যেন হলিউডের ডাইনোসর তারকা, বিশাল দেহি গর্জন করা এক খুনি প্রাণী, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জুরাসিক পার্কের দৃশ্য। কিন্তু বহু বছর আগে এমনই এক ভয়ঙ্কর শিকারী পৃথিবীতে বিচরণ করত, যার নাম অনেকেই শোনেননি। তারা হলো গার্গানস্পিয়ান। টিরেক্সের বহু আগে, ডাইনোসরেরও আগে প্রাগৈতিহাসিক পৃথিবীতে এই গার্গানস্পিয়ানই ছিল শীর্ষ শিকারী। গর্গনস্পিয়ান এরা ডাইনোসরদের মতন সরীসৃপ নয়, বরং স্তন্যপায়ীদের অনেক কাছের আত্মীয়। টি-রেক্সের থেকে অনেক বেশি ক্ষিপ্র, হিংস্র এবং ভয়ঙ্কর। অথচ আপনি কখনো এদের নাম শোনেননি, কারণ এদের নিয়ে কোনো সিনেমা তৈরি হয়নি। প্রায় 250 মিলিয়ন বছর আগে পার্মিয়ান যুগের শেষে গর্গনস্পিয়ানরা ছিল খাদ্য শৃঙ্খলের একেবারে ওপরে। ততদিনে ডাইনোসরের জন্মই হয়নি। গ্রিক পুরাণের গর্গন দানবের নামে নাম রাখা হয়েছিল এই প্রাণীদের। নামের মতোই ভয়ানক ছিল এরা। বিশাল দাঁত, তীক্ষ্ণ নখ, শক্তিশালী চোয়াল আর ক্ষিপ্রতা, সব মিলিয়ে তারা ছিল নিখুঁত হত্যাকারী। ইনোস ট্রান্সেনভিয়া নামের এক প্রজাতির গর্গোস্পিয়ান ছিল 10 ফুট লম্বা। তার চোয়াল থেকে বেরিয়ে থাকা দাঁত 6 ইঞ্চি লম্বা ছিল। মূলত ঘাস খাওয়া ডাইকাইনোডন্ট নামের বড় বড় শাকাহারী প্রাণী ছিল তাদের শিকার। হঠাৎ ঝাঁপিয়ে পড়ে গলা চেপে ধরে কয়েক মুহূর্তেই শিকার সেরে ফেলত তারা। এরা ছিল সিন্যাপসিড গোত্রের অন্তর্ভুক্ত, যা থেকে পরবর্তীকালে স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব হয়। অর্থাৎ এরা ছিল আধা সাপ এবং আধা স্তন্যপায়ী গোছের এক যুগান্তকারী প্রাণী। তাদের শরীর ছিল অপেক্ষাকৃত সোজা, সরীসৃপের মতন গড়ন থাকলেও অনেকটাই স্তন্যপায়ীদের মতন চলাফেরা করত। তা সত্ত্বেও গর্গনস্পিয়ানদের নাম আজও খুব কম মানুষ জানেন, কারণ টি-রেক্সকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক জনপ্রিয় সিনেমা। হলিউড তাদের রূপ দিয়েছে, কল্পনার ডানায় ভরিয়ে বানিয়েছে নায়ক কিংবা খলনায়ক। আর গর্গনস্পিয়ান থেকে গিয়েছে বিজ্ঞানীদের খাতায়, জাদুঘরের ফসিলসের মঞ্চে চুপচাপ। পার্মিয়ান যুগের শেষ দিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণবিলুপ্তি ঘটে, যার ফলে গর্গোস্পিয়ানদেরও অবলুপ্তি ঘটে। এই শূন্যস্থান থেকেই ডাইনোসরের উত্থান শুরু। বলা যায় টি-রেক্সের পথ পরিষ্কার করে দিয়েছিল গর্গনস্পিয়ানরাই। আজ দক্ষিণ আফ্রিকা, রাশিয়া প্রভৃতি অঞ্চলে আবির্ভূত গর্গনস্পিয়ানদের ফসিল নতুন করে গবেষণার খোরাক যোগাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এদের জীবাশ্ম বিশ্লেষণ করলে শুধু প্রাগৈতিহাসিক শিকারী নয়, স্তন্যপায়ীদের বিবর্তনের ইতিহাসও জানা যাবে। টি-রেক্স জনপ্রিয় হয়েছে ক্যামেরার কায়দায়, কিন্তু গর্গোস্পিয়ান ছিল বাস্তবের চেয়েও বেশি রোমাঞ্চকর। প্রাগৈতিহাসিক পৃথিবীর সেই অভিনেতাদের স্মরণে হয়তো একদিন তাদের গল্প সিনেমার পর্দায় ফিরবে। এই নিঃশব্দ শিকারীদের প্রাপ্য ছিল আরো অনেক বেশি, আমরা কেবল তাদের ভুলে গেছি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।